বোঝা গেল দুষ্ট জিন আমানের শরীরে ভর করেছে। অশরীরী কণ্ঠ শুনে ছাত্ররা সব ভয়ে আরো ফুটি মেরে দাঁড়ালো। বল তুই কে? কেন আমাদের শরীরে ভর করেছিস? যদি না বলি কি করবি? আমানের বয়স তখন 8 বছর। একদিন হঠাৎ করেই ওর বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর ওর মা ওকে নিয়ে তার ভাইয়ের বাড়ি চলে গেলেন। কিছুদিন যাওয়ার পর সেখানে ওর মায়ের ঠাঁই হলেও আমানের আর ঠাঁই হলো না। আমানের মা আমানকে একটি এতিমখানা মাদ্রাসায় ভর্তি করার সিদ্ধান্ত নেন। মাদ্রাসাটি ওদের গ্রাম থেকে একটু বেশি দূরে। তবু বুকে পাথর বেঁধে আমানের মা রাহেলা বেগম একদিন ছেলেকে নিয়ে সেই এতিমখানা মাদ্রাসায় রেখে আসেন। শুরু হয় আমানের অন্যরকম এক জীবন। এখানে হোস্টেলের ছোট বড় সমবয়সী বিভিন্ন বয়সের ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসা এতিম ছাত্ররা থাকে। হোস্টেল রুমগুলো বেশ বড় আর লম্বা। রুম থেকে বের হতে টানা লম্বা বারান্দা। হোস্টেলটি 3 তলা বিল্ডিং এর। আমানের সিট হোস্টেলের সবচেয়ে উপরের তলায় কর্নারের ঘরে। টানা বারান্দা পেরিয়ে হোস্টেল সুপার আমানকে ওর সিট দেখিয়ে দিলেন। আমানের সিট লম্বা একটি রুমের সব শেষে জানালার ধারে। আমান ওর বিছানা ট্রাঙ্ক সবকিছু গুছিয়ে ফেলে। বাবার মৃত্যু, মায়ের থেকে বিচ্ছেদ, নতুন পরিবেশ সব মিলিয়ে ছোট্ট আমান বিক্ষিপ্ত ভারাক্রান্ত মন নিয়ে চুপ করে বসে থাকে। পাশের সিটের ছেলেটি নতুন আসা আমানকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর এগিয়ে আসে। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ, সবাই আমারে আমান ডাকে। আমার নাম মুসা, মুহাম্মদ মুসা। তোমার বাড়ি কই? আমার কোনো বাড়ি নাই, বাড়ি নাই কেন? কারণ আমার আব্বার বাচ্চা নাই। আমারও ঘর বাড়ি কিচ্ছু নাই, কারণ আমার তো আব্বাও নাই আম্মাও নাই। তোমার কষ্ট হয় না? আগে বহুত কষ্ট হইতো, এখন তো এইটাই আমার ঘর, এইটাই বাড়ি। একটু পরে খাওন দিব, খাওন আনতে চলো। প্লেট বাটি আনছো কিছু লাগে? আমান ওর ট্রাঙ্ক থেকে প্লেট বের করে। মুসাও ওর প্লেট আর বাটি নিয়ে রুমের আরো ছাত্রদের সাথে খাবার ঘরের উদ্দেশ্যে এগোয়। আস্তে আস্তে আমানের সাথে মুসার বন্ধুত্ব হয়ে যায়। কেটে যায় বেশ কিছুদিন। আমান ধীরে ধীরে মাদ্রাসার পরিবেশের সাথে মিশে যায়। খুব ভোরে ঘুম থেকে উঠে কোরআন পড়া, তারপর ফজরের নামাজ আদায়। কিছু সময় ঘুমিয়ে উঠে নাস্তা করে আবার পড়া। বিকেলে নামাজের পরে মাঠে খেলা, তারপর আবার নামাজ, পড়াশোনা, ঘুম সব মিলিয়ে রুটিন মাফিক এক জীবনে অভ্যস্ত হয়ে যায় আমান। এসবের ফাঁকে ফাঁকে মায়ের কথা খুব মনে পড়ে। মাকে দেখে না কতদিন। গভীর রাত, হঠাৎ আমানের ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে মা দাঁড়িয়ে আছে বিছানার পাশে, করুণ চাহনি। অবাক হয়ে যায় আমান, মা এত রাতে এখানে? একবার চোখের পলক ফেলে আবার চোখ খুলতে দেখে কেউ নেই। অদ্ভুত, এই তো সে তার মাকে স্পষ্ট দেখল। জানালার দিকে দৃষ্টি যেতেই দেখ বাদুড় উড়ে গেল। ছোট্ট আমান ভয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। আমান জানে না সামনে ওর সাথে কি ঘটতে চলেছে। দিনের বেলা আমান ভুলে যায় রাতের সবকিছু। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর
হঠাৎ আমানের খুব শ্বাসকষ্ট হতে থাকে। কেউ যেন বুকে চাপ দিয়ে রেখেছে। নিঃশ্বাস নিতে পারে না সে। অল্প কিছু সময়, তারপর হুট করে সব স্বাভাবিক। কাশতে কাশতে আমান প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। আমান যখন টয়লেটে ঢোকে, ওর কাছে মনে হয় কেউ ওর পেছন দিয়ে পাশে টয়লেটে গিয়েছে। সেখান থেকে বের হওয়ার আগে পিছনে ঘুরে দেখে সবগুলো টয়লেট ফাঁকা, ভেতরে কেউ নেই। ভয়ে আমানের মেরুদণ্ড দিয়ে শিহরণ বয়ে যায়। এক ছুটে রুমে ফিরে আসে। কি হচ্ছে এগুলো ওর সাথে? বেচারা কিছুই বুঝতে পারছে না। সকালে আবারও সব ভুলে যায় আমান। সেই রাতে হঠাৎ ঘুম ভেঙে আমান অনুভব করে সে শূন্যে ভাসছে। একটু পর ঘুরতে শুরু করে, তারপর হুট করে বিছানায় ফেলে দেয়। আমান ব্যথায় কোকিয়ে ওঠে। ঠিক তখন হোস্টেল সুপার হুজুর ওদের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ভারী কিছু পড়ার শব্দে হুজুর জানালার সামনে দাঁড়িয়ে ভেতরে পর্যবেক্ষণ করতে থাকেন। তিনি দেখেন সব ছাত্ররা যার যার বিছানায় নির্বিঘ্নে ঘুমাচ্ছে। বিষয়টা একটু অদ্ভুত লাগলো তার কাছে। তবুও এই বিষয়ে আর না ভেবে তিনি তার রুমের দিকে হেঁটে চলে যান। পরদিন সকাল। আমান পিঠে আর কোমরে খুব ব্যথা অনুভব করছে। বুঝতে পারে না ঘুম ভাঙতেই হঠাৎ এভাবে কেন ব্যথা করছে। মুসা হোস্টেল সুপারকে জানালে হুজুর আমানকে দেখতে আসেন। কিরে আমান, কি হয়েছে তোর? হুজুর, আমার পিঠে আর কোমরে অনেক ব্যথা করতেছে। হঠাৎ করি আবার ব্যথা কিনলাই? কোন হরিজাই ব্যথা হইছস নি? না হুজুর, এইরকম কিছু না। আচ্ছা, আমি মুসারে দিয়ে ওষুধ হাঁটাই দিতে আসি, আর লগে একটু গরম তেল দিমু। মুসা তোরে মালিশ করে দিব। হুজুর মুসাকে সাথে নিয়ে চিন্তিত মুখে চলে গেলেন। মুসা, তুই কিন্তু আমানের দিকে খেয়াল রাখিস। অন্যরকম কিছু চোখে হলে তাড়াতাড়ি আরে খবর দিবি। হুজুর, আমানের কি হইছে? অন তেমন কিছু হয় না, তুই খেয়াল রাখিস, ওই তো হারে। জি আচ্ছা হুজুর। বেশ কিছুদিন পর এক রাতে আমান শুয়ে আছে। সব ছাত্ররা ঘুমিয়ে পড়েছে, কিন্তু অজানা কারণে আমানের চোখে ঘুম নেই। হঠাৎ আমানের মনে হলো কেউ যেন ওর গায়ের কাঁথা টেনে নিয়ে যাচ্ছে। আমান আবার কাঁথাটা ভালোভাবে গায়ে টেনে নিল। আমান বেশ ভয় পেয়ে গেল। উঠে বসতেই যাবে, ঠিক এমন সময় আমান দেখলো ওর মুখের সামনে একটা মুখ ভাসছে। কি ভয়ঙ্কর! আত্মা কাঁপিয়ে দেওয়া সে চাহনি। বিকট আর্তনাদ করে আমান বিছানায় পড়ে গেল। আমানের চিৎকারে ঘরের সকল ছাত্র জেগে উঠল। ছুটে এলো হোস্টেল সুপার হুজুর। এসে দেখলো আমানের চেহারা নীল হয়ে আছে। জ্ঞান শূন্য আমান হাত পা বেঁকিয়ে অস্বাভাবিকভাবে বিছানায় পড়ে আছে। মুসা তাড়াতাড়ি পানি আনলো। হুজুর পানি ছিটিয়ে আমানের জ্ঞান ফিরানোর চেষ্টা শুরু করে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসতে আমান উপরের দিকে ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে কিছু বলার চেষ্টা করে, তারপর আবার অজ্ঞান হয়ে যায়। হুজুর বুঝতে পারেন আমানের উপর কোনো দুষ্টু জিনের বদনজর পড়েছে। হোস্টেলের মাঠে 3টি গোল বৃত্ত আঁকা হলো। একটি বৃত্তের মধ্যে অচেতন আমান শুয়ে আছে। আরেকটি বৃত্তে মাদ্রাসার একজন বড় যুবক, হাতে দোয়া পড়া পানির একটি বোতল। দুই বৃত্তের মাঝে একটি মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে। শেষ বৃত্তটি একটু বড়। সেখানে হোস্টেল সুপার হুজুর সহ আরো কজন ছাত্র ভয়ে ভয়ে দাঁড়িয়ে। হুজুর দোয়া পড়তে শুরু করলেন। দোয়া পড়তে পড়তে আমানের গায়ে পানি ছিটাতে লাগলেন। 3 বার পানি ছিটানোর পর আমান উঠে বসে। কোনো বাতাস নেই আশেপাশে, তবু মোমবাতিটি অদ্ভুতভাবে নিভে গেল। বোঝা গেল দুষ্ট জিন আমানের শরীরে ভর করেছে। অশরীরী কণ্ঠ শুনে ছাত্ররা সব ভয়ে আরো ফুটি ফুটি মেরে দাঁড়ালো। বল তুই কে? কেন আমাদের শরীরে ভর করেছিস? যদি না বলি কি করবি? তুই বলবি নাকি তোকে বন্দি করব? বলবো না আমি। এই ছেলেকে আমি আমার সাথে নিয়ে যাব। কেন ওকে তুই সাথে নিয়ে যাবি? তাও বলবো না। বলবি নাকি শাস্তি দিব?
বলছি বলছি শত শত বছর ধরে অপেক্ষার পরেও আমার কোনো সন্তান হয়নি। আমার স্ত্রীর এই ছেলেকে অনেক পছন্দ হয়েছে, তাই আমি ওকে আমার সাথে নিয়ে যাব। মানুষ আর জিন কখনো একসাথে বসবাস করতে পারে না, জানিস না তুই? কিন্তু ওকে আমার চাই 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 চাই। না, ওকে তো ওর সাথে নিতে পারবি না। কি দিলে ওর পিছু ছাড়বি? আমি ওকেই নিব, কেউ আমাকে আটকাতে পারবে না। দুদিন পর আমানের জ্ঞান ফিরে। সব শুনে আমান বেশ ঘাবড়ে যায়। তার ছোট্ট জীবনে এমন ভয়ানক কিছুর সামনাসামনি হবে ভাবতে ভয়ে গায়ে কাটা দিচ্ছে বারবার। এর মধ্যে একদিন বড় হুজুর আসলেন আমানকে দেখতে। কি রে আমান, এখন কেমন লাগে? আলহামদুলিল্লাহ, এখন ভালো লাগতাছে হুজুর। তোর মার কাছে খবর দেওয়া হয়েছে, তোকে এসে নিয়ে যাবে। কটা দিন মায়ের কাছ থেকে বেরিয়ে আয়, আর এই তাবিজটা সবসময় তোর ডান হাতে পড়ে থাকবি। হুজুর আমানকে তাবিজটি দিয়ে চলে গেলেন। সেই ঘটনার পর কেটে গেল 5টি বছর। আমান এখন 13 বছরের কিশোর। রূপ ও ঐশ্বর্য যেন ঠিকরে পড়ছে তার। দেখতে এতটাই সুন্দর হয়েছে আমান। তবে 5 বছর আগের ভয়ানক সেই ঘটনার প্রভাব অনেকটাই ফিকে হয়ে গিয়েছে তার জীবনযাত্রা থেকে। লেখাপড়া, আদব কায়দা, নামাজে কালামে সব দিক দিয়ে সে মাদ্রাসার অন্যতম। তাই হুজুররাও সবাই তাকে বেশ পছন্দ করেন। একদিন মুসার সাথে গ্রামের এক পুকুরে মাছ ধরতে যায় আমান। সেখানে বেখেয়ালে হাত থেকে তাবিজটি খুলে পড়ে। আমান টেরই পায় না। রাতে ঘুমের ভেতর স্বপ্ন দেখে একটি নতুন কবর। কবরের সামনে আমানের মা দাঁড়িয়ে তাকে হাতছানি দিয়ে ডাকছে। মায়ের চোখে ভীষণ কষ্ট। আমার লাফ দিয়ে উঠে বসে পড়ে। সামনে তাকাতেই দেখে তার মামা দাঁড়িয়ে। মামা এখানে এত রাতে? অবাক হয়ে যায় আমান। মামা, আপনি এখানে এত রাইতে? বাবা আমান, আমি তোরে নিতে আইছি, আমার লোকে বাড়িতে চল। আম্মাই ঠিক আছে তো মামা, নাকি কিছু হইছে? আমানের মামা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকেন। কথা কন মামা, আমি আম্মারে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখছি। তাড়াতাড়ি চল আমান, তোর এখনই বাড়ির পর দরন দরকার। বেশি দেরি করন যাইব না। হুজুরের অনুমতি লইয়া আসি। আমি হুজুরের লগে কথা কইছি, তুই জলদি চল। এ কথা শুনে আমান আর দেরি না করে মামার সাথে রওনা দেয়। বাইরে ঘুট ঘুটে অন্ধকার। আমান জানে না আজ অমাবস্যার রাত। রাত তখন 2টে বাজে। বড় মাঠের পাশে বিশাল হোস্টেল, মাদ্রাসা সব পেছনে ফেলে আমান হেঁটে চলেছে। আমার পিছনে ফিরে দেখেনি যাকে সে এতক্ষণ তার মামা ভেবেছে, সে আস্তে আস্তে তার রূপ পাল্টে একটি নারী অবয়বে কালো ছায়ায় পরিণত হয়েছে। আমান দেখেনি ওর পিছনের নারী অবয়বটির মুখে লেগে থাকা পৈশাচিক হাসি। অনেক দূর যেতে হঠাৎ আমান লক্ষ্য করে ওরা এক অচেনা খোলা মাঠে এসে পড়েছে। এটা তো বাড়ির রাস্তা নয়। সামনে তাকাতেই দেখে একটি নতুন কবর। এতটা পথ যেন ঘোরের মাঝে ছিল সে। পিছনে তাকিয়ে মামাকে জিজ্ঞেস করতেই যাবে, এমন সময় পিছনে ফিরে দেখে মামা নেই, কোথাও নেই। আবার সামনে ফিরতে একটি কুৎসিত ভয়ঙ্কর মুখ। ভয়ে শিউরে উঠে আমার। ঠান্ডা হিম শীতল শিহরণ বয়ে যায় আমানের মেরুদণ্ডকে। সে তখন খেয়াল করে তার হাতের তাবিজটি আর নেই। সামনের ভয়ঙ্কর মুখটি বলে উঠে, তোকে আমার ছেলে হিসেবে নিতে চেয়েছিলাম, কিন্তু তোকে বাঁচাতে ওই হুজুর আমার স্বামীকে আটকে রেখেছে। এই দেখ তার পরিণাম। এই যে কবর দেখছিস, এটা তোর মায়ের কবর। তোর মাকে মেরেছি, এবার তোকেও মারবো। আমার দিশেহারা হয়ে পড়ে।
তার মা আর বেঁচে নেই ভাবতে পারছে না সে। এটাও বুঝতে পারছে এই ভয়ঙ্কর নারী জিন তাকেও আর বাঁচতে দেবে না। তবু সে দোয়া করে বাঁচার আপ্রাণ চেষ্টা চালায়। দিন সকালে মাদ্রাসার হোস্টেলের সামনে বিশাল এক জটলা তৈরি হয়। পুরো মাদ্রাসার সকল ছাত্রদের চোখে মুখে ভয়, আতঙ্ক আর শোক দৃশ্যমান। মাঠের মাঝখানে পড়ে আছে ক্ষত বিক্ষত বিকৃত আমানের লাশ।